শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের দ্বিপাক্ষিক বৈঠক, দুই দেশের মধ্যে 5টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই। তীব্র গরমে পুড়ছে দেশ, অধিকাংশ এলাকায় বইছে তাপপ্রবাহ, চলছে হিট অ্যালার্ট, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। দুই চিকিৎসকের উপর হামলার ঘটনায় চিকিৎসকদের কর্মবিরতিতে চট্টগ্রামে স্থবির চিকিৎসা সেবা, রোগীদের ভোগান্তি। এবার বিস্তারিত সংবাদ। কাতারের সাথে 10টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর সই করেছে বাংলাদেশ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। আরও জানাচ্ছেন ইবতিসাম নাসিম মৌ। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কাতারের আমিরের সাথে একান্ত আলোচনায় বসেন প্রধানমন্ত্রী। উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পর দুই দেশের মধ্যে স্বাক্ষর হয় মোট 10টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর। 5টি চুক্তি হল দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি রোধ, আইনি বিষয়ে সহযোগিতা, সমুদ্র পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং একটি যৌথ ব্যবসায়িক পরিষদ প্রতিষ্ঠা। এছাড়া শ্রমশক্তি, বন্দর ব্যবস্থাপনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সহ 5টি সমঝোতা স্মারক সই হয়। রাজধানীর মিরপুরের কালশী এলাকার বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যার উদ্বোধন করেন কাতারের আমির। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে বিকেলেই ঢাকা ত্যাগ করবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও জ্বরজনিত রোগীর সংখ্যা। এদিকে পোল্ট্রি খামারে মড়ক দেখা দেওয়ায় বিপাকে খামারিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রচন্ড তাপদাহে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। কাজের জন্য যারা বের হচ্ছেন, গরমের জন্য কাজ না পেয়ে বিপাকে তারা। দিনের বেলায় কাজ কামে বের হয়েছে, অসুস্থ হয়ে যাচ্ছে। কাজ তো দূরের কথা, মাঠে দৌড় মেরে ফুল পাচ্ছে না। হ্যালো, ভ্যানের প্যাসেঞ্জারে উঠতেছে না, গরমের জ্বালায় খুব কষ্টের মধ্যে আছি। গা হাত পা জ্বলে যাচ্ছে বা আমাদের মাথায় বেছন্ন মতন হয়ে যাচ্ছে, আমরা আয় রোজগার করতে পারছি না। টানা 10 দিন ধরে তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। এর মধ্যে 6 দিনই এ অঞ্চলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। আজ বেলা 12টায় জেলায় 38.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়, যা আরও বাড়ার আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। প্রায় একই চিত্র যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও পাবনার ঈশ্বরদীতেও। প্রচন্ড তাপ, কারণ আমাদের কাজকর্ম করে খুবই সমস্যা, এমনকি অনেক সময় অস্থিরতা ভাব চলে আসে, এমনকি মাথা ঘুরে পড়ার মতো অবস্থা। মানুষ যে পানি পান করবে, সেই পানিটাও মানুষ ঠিক করে পান করতে পারতেছে না। মানুষ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে প্রায় প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগীর সংখ্যা। রাজবাড়ীতে শয্যা সংকটের কারণে হাসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। ইনডোরে ভর্তির পাশাপাশি আউটডোরে প্রতিদিন প্রায় 1200 থেকে 1500 রোগী চিকিৎসা নিচ্ছে বলে জানান চিকিৎসকরা। অতিরিক্ত গরমের জন্য ঠান্ডা, জ্বর, কাশি, ডাক্তার দেখাতে আসছি আর কি। ডাক্তার দেখে ওষুধ লিখে দিল আর কি। হাসপাতালের অবস্থা খুব খারাপ, ভালো না, বেশি ডায়রিয়া রোগী দেখা যাচ্ছে। তাপদাহের কারণে গাইবান্ধা সহ বিভিন্ন জেলায় পোল্ট্রি খামারে দেখা দিয়েছে মড়ক। গাইবান্ধা জেলার প্রায় 3000 খামারে প্রতিদিন মারা যাচ্ছে মুরগি। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, রংপুর ও যশোর থেকে কিছুক্ষণ আগে তাপপ্রবাহের প্রভাব সম্পর্কে জানিয়েছেন আমাদের সহকর্মীরা।
এপ্রিলের শেষ পর্যন্ত 38 থেকে 39 ডিগ্রি টেম্পারেচার রংপুর বিভাগে চলবে বলে আমাদেরকে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আর এর মধ্যে কোনো বৃষ্টির সুখবর দিতে পারেননি তারা। তবে এরকম টেম্পারেচার যদি থাকে তাহলে বোরোর যে বর্তমান যে মৌসুম চলছে, বোরোর এখন ধান আসার সময়, এ সময় যদি এরকম আবহাওয়া থাকে এবং ধানের জমিতে যদি কোনো রকম পানি না থাকে তাহলে ধানের যে কৃষি অফিসের যে লক্ষ্যমাত্রা আছে 8,89,200 মেট্রিক টন, সে লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে বলে জানিয়েছেন আমাদেরকে কৃষি অফিস। তাই তারা কৃষকদেরকে ধানের জমিতে 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত পানি রাখতে বলছেন। এদিকে পানি রাখতে সেচের জন্য যে বিদ্যুতের প্রয়োজন, সেই বিদ্যুৎ প্রতিদিনেই প্রায় কয়েকবার করে যাচ্ছে, যার কারণে কৃষকরাও জমিতে সেচ দিতে পারছে না। বেলা 11টার পর থেকে এই সূর্যের প্রচন্ড তাপে আসলে মানুষ তেমন একটা ঘরের বাইরে বের হতে পারছে না। যারা জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হয়েছেন তারা প্রচন্ড গরম এবং ঘামে আসলে বেশি কোনো কাজ করতে পারছেন না। এবং আমরা দেখেছি যে এই গরম থেকে একটু স্বস্তি পেতে মানুষ ডাব, শরবত এ সমস্ত দোকানে আসলে মানুষ ভিড় করছেন। একটানা বেশি সময় শারীরিক পরিশ্রম করা যাবে না এবং প্রচন্ড গরমে দুপুরের পর খুব বেশি প্রয়োজন না হলে আসলে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ তারা দিচ্ছেন। আর যদি বের হতে হয় তাহলে ছাতা মাথায় দিয়ে অথবা মাথায় কোনো টুপি পরে আসলে গরম থেকে রক্ষা পাওয়ার জন্য বা হিট স্ট্রোক এড়াতে আসলে ঘরের বাইরে বের হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তীব্র গরমে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, তবে চলছে অধিকাংশ কোচিং সেন্টার। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। দর্শক, এ নিয়ে রাজধানীর মিরপুর থেকে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। স্কুল কলেজ বন্ধ থাকলেও কিন্তু খোলা রয়েছে বিভিন্ন কোচিং সেন্টারগুলো। আমি এখন রয়েছি রাজধানীর মিরপুরের যে মণিপুর স্কুল কেন্দ্র করে যে কোচিং সেন্টারগুলো গড়ে উঠেছে, সেই গলিতে সকাল থেকেই আমি অন্তত 7-8টি কোচিং সেন্টার ঘুরে দেখেছি এবং প্রত্যেকটি কোচিং সেন্টারেই কিন্তু শিক্ষার্থীদের অনেক উপস্থিতি আমি দেখতে পেয়েছি এবং অভিভাবকরা তাদের নিয়ে এসেছেন, যেটি ধরেন বিভিন্ন ক্লাসের ক্লাস 1 থেকে শুরু করে 3, 4, 5-এর এবং ক্লাস 10 এবং বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা, বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা তারা আসছেন এবং পুরোদমে কিন্তু কোচিং ক্লাস চলছে। এখন এই মুহূর্তে আমি যে কোচিংটিতে রয়েছি সেটি হলো এরিনা কিডস কোচিং। সেখানকার একজন শিক্ষকের সাথে আমি একটু কথা বলতে চাই। তিনি আসলে আমাদের জানাবেন যে এই গরমেও তারা কেন কোচিং খোলা রেখেছেন এবং বাচ্চারা এসেছেন তাদের কোনো সমস্যা হচ্ছে কি না। স্যার, আমি জানতে চাইছি আসলে আপনারা এইখানে স্কুল তো বন্ধ রাখা হয়েছে, তারপর কোচিং কেন খোলা রেখেছেন এবং এখানে কোনো সমস্যা হয়েছে কি না, কেন রাখার কারণটা কি? আমরা কোচিং খোলা রেখেছি, দীর্ঘ একটা গ্যাপ হয়ে গেছে বাচ্চাদের পড়ালেখার, যার কারণে বাচ্চাদেরকে পড়ালেখার সাথে জড়িত রাখার জন্য। আর আমরা গরমের কারণে সকাল থেকে শুরু করেছি 7:30টা থেকে, যাতে দুপুরের আগ পর্যন্ত তাদেরকে পড়িয়ে বাসায় পাঠিয়ে দেওয়া যায়। আর পড়ালেখাটা সামনে পরীক্ষা আছে, বাচ্চাদের প্রস্তুতিটা তৈরি করে দেওয়ার জন্য। চট্টগ্রামে 2 চিকিৎসকের উপর হামলার ঘটনায় 24 ঘণ্টার কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। স্থবির হয়ে পড়েছে জেলার বেসরকারি খাতের চিকিৎসা সেবা। এতে চরম ভোগান্তি আর কষ্টে পড়েছেন রোগীরা। আব্দুল্লাহ রাকিবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। আয়েশা বেগম নামের 53 বছর বয়সী এই ক্যান্সার রোগী কেমোথেরাপি নিতে এসেছেন পটিয়া থেকে। তার আগে করাতে হবে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, কিন্তু চিকিৎসকদের আন্দোলনে চট্টগ্রাম নগরীর সব বেসরকারি ল্যাব ও হাসপাতাল বন্ধ থাকায় ফিরে যেতে হচ্ছে তাকে। ওনার কেমো মারা আজকে 15 দিন ওভার হয়ে গেছে, কালকে মারবো হিসাব করে নিয়ে আসছি পটিয়া থেকে। এখন বলতেছে পরীক্ষা হবে না, তো কালকেও মারতে পারবো না, কেমোটা এই মারতে হলে শনিবারে চলে যেতে হবে। সব জায়গায় ঝুলছে কর্মবিরতি আর সেবা বন্ধের নোটিশ। বন্ধ চিকিৎসকদের প্রাইভেট চেম্বারও। তীব্র তাপদাহে চিকিৎসা না পেয়ে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা। আজকে টেস্ট করবো, ডাক্তার দেখামো, রিপোর্ট দেখামো, এরা ধর্মঘট করে বসে দিতে, তো আমরা রোগীরা কই যাবো গরমের মধ্যে? তারপরে যানজট আছে না, ভোগান্তি। বাচ্চা রেখে আসছি, দূরে থেকে আসি, গাড়ি ভাড়া বেশ লাগতে না। গেল 10 ও 14 এপ্রিল পটিয়া ও চট্টগ্রাম নগরীতে 2 চিকিৎসককে রোগীর স্বজনদের মারধরের ঘটনায় বিচার দাবিতে পূর্ব ঘোষণা অনুসারে ভোর 6টা থেকে 24 ঘন্টার আন্দোলন শুরু করেন চিকিৎসকরা। এমন কর্মসূচিতে ক্ষোভ জানান রোগীর স্বজনরা। জানা দিতে হবে একদিন আগে বন্ধ দিলে, কারণ আমাদের থেকে আরো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে না। জরুরি রোগী আসছে, রোগী দেখতেছে না, কি করবো আমরা বলেন? এখন
আমরা এখন অসহায় হয়ে গেছি। যে কোনো মুহূর্তে একজন রোগী মারা যেতে পারে, তো ওটাই ইমার্জেন্সি বেশি নাকি প্রতিবারের ইমার্জেন্সিটা বেশি? পেশাগত নিরাপত্তা নিশ্চিতে বাধ্য হয়েই এমন কর্মসূচি দেওয়ার কথা জানায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা। বাকি আসামিগুলো এবং এদের জামিন বাতিলের দাবিতে আমাদের আজকের এই আন্দোলন। এই কর্মসূচি এটা শুধু একা বিএমএর না, এটা সকল চিকিৎসক সংগঠন, সকল সোসাইটির এটা একসাথে এবং বেসরকারি ক্লিনিক সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমাদের আজকের এই আন্দোলন। আসলে রুগীদের জন্য আমরাও ব্যথিত, হয়তো অনেক দূর দূরান্ত থেকে আসে। যেহেতু আমরা সরকারি হাসপাতাল খোলা রেখেছি, তাদের জন্য তো বিকল্প অপশন আছে। সরকারের এত বড় হাসপাতাল খোলা, চট্টগ্রাম মেডিকেল কলেজ, তারা সরকারি মেডিকেল কলেজে আপনার চিকিৎসা নিতে পারে, এটাতে তাদের কোনো বাধা নেই। বেসরকারি খাতে চিকিৎসা সেবা বন্ধ থাকায় চাপ বেড়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের জরুরি বিভাগ ও আগে ভর্তি রোগীর সেবা স্বাভাবিক রয়েছে। আব্দুল্লাহ রাকিব, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ জাহাজটি দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে ভিড়েছে। মুক্তির পর সোমালিয়ার উপকূল থেকে রওনা হওয়ার 9 দিনের মাথায় গতরাত 8টার দিকে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছে জাহাজ এমভি আবদুল্লাহ ও 23 নাবিক। জেটিতে আরব আমিরাতের রাষ্ট্রদূত ও জাহাজের মালিকপক্ষ থেকে ক্যাপ্টেন ও নাবিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কবির গ্রুপের সিইও মেহরুল করিম জানান, মেডিকেল টেস্টে দেখা গেছে নাবিকরা সবাই সুস্থ আছেন। কয়লা খালাসের পর জাহাজটি অন্য পণ্য নিয়ে দেশে ফিরবে। 23 নাবিকের মধ্যে 2 জনের বিমানে করে দেশে ফেরার কথা রয়েছে। বাকি 21 নাবিক এমভি আবদুল্লাহ জাহাজে করেই দেশে ফিরবেন। এর আগে জিম্মি দশার 32 দিন পর 13 এপ্রিল রাতে জলদস্যুরা জাহাজ থেকে নেমে গেলে 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ মুক্ত হয়। যারা নাবিক আছে তাদের ফ্যামিলির জন্য একটা স্বস্তির বিষয় এবং আমাদের সকলের জন্য, বিশেষ করে যারা মালিক পক্ষ তাদের জন্য এবং যাদের কার্গো রয়েছে এখানে তাদের সকলের জন্য স্বস্তি। বাট অত্যন্ত খুশি এবং আনন্দিত যে আমাদের নাবিকরা তারা মুক্তি পেয়েছে এবং জাহাজ অক্ষত অবস্থায় তারা এখানে ভিড়ছে। এক অদ্ভুত অনুভূতি। সবচেয়ে এখানে ভালো খবর যেটা হচ্ছে, সবার যে মেডিকেল চেক আপ ছিল ওইটা ডাক্তার সাহেব চেক করেছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সবাই দোয়া করবেন। জাহাজের নাবিকরা আমরা জাহাজের নর্মাল কাজে এখন শুরু করেছি, সেটা ডিসচার্জিং, কার্গো ডিসচার্জিং। সঙ্গীত, চলচ্চিত্র, সাহিত্য সহ বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষায় দেশের সর্বস্তরে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ। সকালে আন্তর্জাতিক কপিরাইট দিবস উপলক্ষে কপিরাইট অফিসে এক সেমিনারে এই আহ্বান জানান তিনি। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের হয় কপিরাইট অফিস থেকে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কপিরাইটের গুরুত্ব শীর্ষক এই সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন কপিরাইট বোর্ডের সদস্য জাফর রেজা চৌধুরী। তিনি বলেন, মেধা সম্পদের প্রতিটি ক্ষেত্রে উদ্ভাবনের পাশাপাশি উদ্ভাবিত কর্মের সুরক্ষা প্রয়োজন। অনুষ্ঠানে 2022 সালের জন্য মেধা সম্পদ সুরক্ষার সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। শিল্পগুণ সমৃদ্ধ বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণের স্বীকৃতি স্বরূপ হাওয়া চলচ্চিত্রের জন্য চলচ্চিত্রটির প্রযোজক অঞ্জন চৌধুরীকে দেওয়া হয় 2022 সালের মেধা সম্পদ সুরক্ষা সম্মাননা পুরস্কার। এছাড়া 2023 সালের মনোনীতদের নাম ঘোষণা করা হয়। সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিজিবি। সম্প্রতি দিনভর নওগাঁ সীমান্তে আয়োজন করা হয় 2 দেশের সীমান্ত এলাকার জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পতাকা বৈঠক, 2 বাংলার মানুষের সাক্ষাৎ এবং শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা। নওগাঁ সংবাদদাতার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আদাব, নমস্কার। সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর মধ্যে প্রায় পতাকা বৈঠক হয়। তবে সম্প্রতি নওগাঁর খয়েরবাড়ি সীমান্তে অনুষ্ঠিত বৈঠকে প্রথমবারের মতো সম্পৃক্ত করা হয় উভয় দেশের সীমান্ত এলাকার জনপ্রতিনিধিদের। একই সময়ে ভারতের ভুলকিপুর সীমান্তের কাঁটাতার পেরিয়ে বিএসএফ এর সাথে আসেন ওপার বাংলার নানা বয়সী মানুষও। দেখা করেন এপারে থাকা বন্ধু স্বজনদের সাথে। দিনভর সীমান্তে আনন্দ উচ্ছ্বাস ও খেলাধুলায় মেতে ওঠে 2 বাংলার শিশু কিশোররা। বিজিবি বিএসএফ পর্যায়ে অনুষ্ঠিত হয় নানা ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা।
আমি বাংলাদেশে এসে খুব ভালো লেগেছে। বাংলাদেশের ছেলেমেয়েরা আমাদের সাথে কথা বললো, অনেক কিছু বললো, যাতে আমাদের সম্পর্ক যাতে এরকমই থাকে, ওরা জানে আমাদের ওদিকে যায়, আমরা যাদের এদিকে আসি। বাংলাদেশের ছেলেমেয়েদের সঙ্গে খেললে ভালো লাগলো। বেশি বললো আমাদেরকে কিছু মিটিং আছে বাংলাদেশ, তা আমরা বললাম হ্যাঁ যাবো। এরকম যোগাযোগ থাকা আর এরকম মাঝে সাঝে এরকম মিটিং হয় সব থেকে ভালো মনে হয়। সীমান্তে নানা সমস্যা ও অপরাধ দমনে সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও দুই দেশের সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে এমন আয়োজন, জানায় বিজিবি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এই বাংলাদেশের বর্ডারকে শান্তিপূর্ণ, নিরাপদ, মাদকমুক্ত, চোরাচালান মুক্ত এবং সহিংসতা মুক্ত একটা আলোকিত সীমান্ত হিসাবে বিনির্মাণ করা। তো আলোকিত সীমান্ত বিনির্মাণ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সকল পক্ষকে আমাদের সাথে নিতে হবে, সম্পৃক্ত করতে হবে। সকল পক্ষকে নিয়ে আমরা যদি একটা সুসমন্বিত উপায়ে নিবিড় যোগাযোগের মাধ্যমে যদি একটা ভালো প্রজেক্ট, ভালো প্রকল্প এখানে বাস্তবায়ন করতে পারি, সেই বাস্তবায়নটা হবে জনগণের জন্য, শান্তিপূর্ণ সীমান্তের জন্য। সীমান্তের সব সমস্যা সমাধানে একযোগে কাজ করার প্রতিশ্রুতির কথা জানান বিএসএফ এর এই কর্মকর্তা। I am putting all my efforts to seal the gaps, and I also expect the same from 14 BGB. And I am again thankful for organizing this meeting in a very wonderful way and providing us with the gifts and to us as well as to the children of the Indian delegation. সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিএসএফ এর শীর্ষ কর্মকর্তার পাশাপাশি দুই বাংলার মানুষই। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। চট্টগ্রাম কাপ্তাই সড়কে বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের 2 শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে চুয়েট ক্যাম্পাসের প্রধান ফটকের সামনের কাপ্তাই সড়কে গাছ ফেলে অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় পলাতক চালক ও তার সহযোগীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও 4 লেনের মহাসড়ক করার সহ 7 দফা দাবি জানায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রায় 2.5 ঘন্টা অবস্থানের পর প্রশাসনের হস্তক্ষেপে সড়কে যান চলাচল শুরু হয়। গতকাল বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় জিয়ানগরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বেপরোয়া বাসের ধাক্কায় নিহত হন চুয়েটের 2 শিক্ষার্থী, আহত হন জাকারিয়া হিমো। পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে এলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য ও জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। দুপুরে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এক লিখিত বক্তব্যে জানান, দলীয় ঐক্য ও সংহতি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই তিনি উপজেলা নির্বাচন থেকে সরে এসেছেন। এর আগে তিনি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করে ব্যাপক প্রচারণা চালান। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের দ্বিপাক্ষিক বৈঠক, 2 দেশের মধ্যে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই। তীব্র গরমে পুড়ছে দেশ, অধিকাংশ এলাকায় বইছে তাপপ্রবাহ, চলছে হিট অ্যালার্ট, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। 2 চিকিৎসকের উপর হামলার ঘটনায় চিকিৎসকদের কর্মবিরতিতে চট্টগ্রামে স্থবির চিকিৎসা সেবা, রোগীদের ভোগান্তি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।